আসলে আমাদের এই পেট্রোল পাম্প মালিকদের আপনার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বেশ কিছুদিন যাবত এগুলো সরকারের সাথে যোগাযোগ করছিলাম এবং এর মাঝে গত ফেব্রুয়ারি মাসে আন্দোলনও ঘোষণা করা হয়েছিল, অনির্দিষ্টকালের কর্মসূচি দেওয়া হয়েছিল। তো তখন একটা মিটিং হলো, মিটিংয়ে হওয়ার পরে ওনারা আমাদের কাছে চেয়ে নিয়েছেন 2 মাস সময়। আমরা 1 মাসের বেশি দিতে চাচ্ছিলাম না, তো 2 মাসের সময় নিলেন। কিন্তু 2 মাসের মধ্যে ওনারা আমাদের ওই সমস্ত বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, পজিটিভ কোনো পদক্ষেপ, দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখিনি। যে কারণে আমরা ওনাদেরকে আবার একটা চিঠি দিলাম, একটা আলটিমেটাম দিয়ে 15 দিনের, যে এর মধ্যে যদি না হয়, আপনাদের কমিটমেন্ট যদি রক্ষা না করেন, তাহলে আমাদেরকে কর্মসূচি যেতে হবে। তো আমরা এই 15 দিন যাওয়ার পরই আমরা আরেকটা প্রেস কনফারেন্সের মাধ্যমে যে আমরা জাতিকে জানিয়ে দিলাম যে আমাদের এই সমস্যা ছিল 10 দফা দাবি। এই 10 দফা দাবির মধ্যে আপনি ধরেন 1 নম্বরে ছিল আমাদের কমিশন বৃদ্ধি করা, কারণ এটা অনেক আগের নির্ধারণ করা ছিল। এরপরে 7 বার বিদ্যুতের দাম বাড়িয়েছে, আমাদের এটা বাড়ানো হয়। আমার কর্মচারী বেতন আমরা 3 বার বাড়িয়েছি। আমার নিজস্ব এক্সপেন্সেস বেড়ে গেছে, ইস্টাবলিশমেন্ট কস্ট বেড়ে গেছে। তো এগুলো অনেকবার বলা সত্ত্বেও ওনারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তো এরপরে 1 নম্বর ছিল এটা। 2 নম্বর হলো আমাদের এই পেট্রোল পাম্প সেক্টরে যুগ যুগ মানে আপনি ধরেন আজ থেকে বছরখানেক আগে পর্যন্ত স্বাধীনতা পূর্বের থেকেই 3টি মাত্র লাইসেন্স লাগতো। একটা হলো ট্রেড লাইসেন্স, সেটা সিটি কর্পোরেশন হোক, মিউনিসিপ্যালিটি হোক। আরেকটা লাগতো বিস্ফোরক লাইসেন্স, আরেকটা লাগতো আপনার ডিলারশিপ লাইসেন্স। এই 3 লাইসেন্স দিয়ে বিগত 70-80 বছর যাবৎ এই পেট্রোল পাম্প ব্যবসা চলে আসছে। এর মধ্যে হঠাৎ করে গত 8-10 মাস আগে নতুন 6টা লাইসেন্স আমাদের ইম্পোজ করে দিয়েছে। একটা হলো বিএসটি লাইসেন্স। বিএসটি এর কোনো লাইসেন্স ছিল না, আগে ছিল শুধুমাত্র আমার প্রত্যেকটা নজেল মাপ পরিমাপ ঠিক আছে কিনা এটা যাচাই করে যাবে, এবং এটার ফিস ছিল 1000। তো আর এটা ছাড়া বিএসটি এর কোনো কার্যক্রম ছিল না। ওনারা কী করলেন, এখন লাইসেন্স নিতে পারলেন তার কাছ থেকে। সেই লাইসেন্সের মধ্যে কি আপনি ধরেন বৎসরিক 30,000 টাকা ইনক্লুডিং ভ্যাট। আমার যেটা 1000 টাকা ছিল পার নজল, এটা করে দিলেন 3000 টাকা প্লাস ভ্যাট। একটা পাম্পে 12টা 15টা 16টা নজল থাকে, এই প্রতিটা নজলে 3000 টাকা ইনক্লুডিং ভ্যাট 3450 টাকা। আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কের কোনো সিস্টেম ছিল না। আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক হলো আমার ব্যাপার, এটার সাথে ভোক্তার কোনো সম্পর্ক নাই। আমি রিজার্ভের মধ্যে তেল আনি, রিজার্ভারে ঢাকি, এই রিজার্ভারে তেল থাকে, কতটুকু রইলো না রইলো এটা আমার ব্যাপার। এটার মধ্যে ভোক্তা বা পাবলিক বা সরকারের কোনো ইনভলভমেন্ট নাই। তারপরে ওনারা ওইটার উপরে একটা ট্যাক্স বসায় দিলেন। এরকম করে যা করলেন তাতে প্রায় 1-1.5 লক্ষ টাকা আমার বাৎসরিক খরচ বেড়ে গেল। ঠিক ফায়ারের কোনো লাইসেন্স আমাদের আগে লাগতো না, কারণ বিস্ফোরক অধিদপ্তর যখন আমাদেরকে লাইসেন্স দিত, ওনারা দেখতেন যে এখানে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা। ওইটা থাকার সাপেক্ষে আমার বিস্ফোরক লাইসেন্স দেওয়া হতো। তো তাইলে কাজে আমার এখানে ফায়ার লাইসেন্সের দরকার নেই, কিন্তু ফায়ার ব্রিগেডে ওনারা বছরে একবার এসে দেখে যেতেন যে আমার এক্সটিংগুইশার বা আমার যে গ্যাস সিলিন্ডারগুলো যেটা দিয়ে আগুন নেভানো যায় সেগুলো আপডেট আছে কিনা, আমার বালু সাফিসিয়েন্ট আছে কিনা, এগুলো দেখতো। পেট্রোল পাম্প কোথাও লাগাতে, কোথাও আগুন লাগলে, তেলে কোথাও আগুন লাগলে সেটা কিন্তু পানি দেওয়া যায় না। পানি দিলে আপনি এখানে আগুন লাগছে, পানি দেবেন, এটা ওখানে চলে যাবে। যে জন্য এখানে সিস্টেম আছে কতগুলো, এগুলো আমাদের ঠিক আছে কিনা এগুলো দেখার দায়িত্ব তাদের ছিল, কিন্তু কোনো লাইসেন্স বা কোনো ফিস ছিল না। ওনারা এখন এমন একটা লাইসেন্স, ওই লাইসেন্স দিতে হবে, এবং সেখানে যে ফিস, তারপরে আপনার নানাও এটা সেটা প্রায় 1.5-2 লাখ টাকা। এরকম করে 6টা লাইসেন্স আমাদের নতুনভাবে ইনভেস্ট করে দিয়েছে। তা আমরা বললাম যে আমার তো কমিশন বাড়াবার বা সেলিং প্রাইস বাড়িয়ে আমার বেনিফিট নেওয়ার কোনো স্কোপ নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ পণ্য কিন্তু বিক্রি হচ্ছে হাটে বাজারে, কিন্তু একমাত্র পণ্য জ্বালানি তেল যেটা সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে আমরা বিক্রি করি, সেটা গ্রামে হোক, ইউনিয়নে হোক, শহরে হোক, যেখানে হোক। তাহলে আমি টাকাটা কোথা থেকে জোগাড় করবো? এই যে আমার বছর 10-12 লক্ষ টাকা অ্যাক্সেস, এই টাকাটা আমি কোথা থেকে আনবো? এইটার জন্য আমরা বলছিলাম ওই লাইসেন্স প্রথা বাতিল করতে হবে। এটা ছিল আমাদের আরেকটা দাবি। আবার একটা জিনিস হলো সড়ক ও জনপথ। আমাদের প্রত্যেকটা পেট্রোল পাম্পের সামনে আপনি লক্ষ্য করবেন যে পেট্রোল পাম্পে ঢুকতে রাস্তা থেকে ঢুকতে হয়, পেট্রোল পাম্প থেকে বেরোলে রাস্তায় বেরোতে হয়। তো ভাই, পেট্রোল পাম্পে যে ঢুকতেছে যে গাড়িটা, ও গাড়িটা তো রুট ট্যাক্স দিচ্ছে, তো আমার উপরে আবার এটা তোমার ট্যাক্স ধার্য করো কেন? তারপর এটা ছিল এতদিন আমরা কিছু বলি নাই, কারণ 5% খুব মিনিমাম একটা প্রাইস ছিল। সেইটা ওনারা 2015 সালে একটা গ্যাজেট করলেন, স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করে 500 গুণ বৃদ্ধি করছে। 500 গুণ। 1 টাকা থাকলে আমাকে এখন 500 টাকা দিতে হবে। সে অ্যাজ এ এক্সাম্পল, আমার একটা পেট্রোল পাম্প আছে যেটার সামনে হাইওয়ের পাশে, ওইখানে আমার 32,760 টাকা পেমেন্ট করতে হতো বছরে। সেটা দেখা গেল আমার 16 লক্ষ টাকা পেমেন্ট করতে হবে। এটা অবাস্তব। তো ওই সময় যিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন
আমরা তখন স্ট্রাইক কল করলাম। তো স্ট্রাইকটা হওয়ার আগেই উনি এটা একটা সমাধান কি দিলেন, উনি একটা কমিটি করে দিলেন। ওই কমিটিতে উনি শর্ত দিয়ে দিলেন 1 মাসের মধ্যে এই কমিটি রিপোর্ট দিবে যে যৌক্তিক কত হয়। ওটা 1 মাসের জায়গায় তো আপনি ধরেন প্রায় 7 বছর হয়েছে, আজ পর্যন্ত হয় নাই। সরকারে গঠিত কমিটি এগুলোর এগ্রি আমাদের অভিজ্ঞতা। এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। যেহেতু আমরা 11 তারিখে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের আজকের কর্মবিরতির ঘোষণা দিয়েছিলাম, আপনার 8 ঘন্টা, সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সমগ্র দেশে সব পেট্রোল পাম্প, সব ট্যাঙ্কলরি তেলের উত্তোলন, পরিবহন, বিক্রয়, বিপণন বন্ধ থাকবে। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন স্বতঃস্ফূর্তভাবে সমস্ত বাংলাদেশের যত পেট্রোল পাম্প এবং ট্যাঙ্কলরি ছিল এগুলো বন্ধ ছিল, যাতে জনগণের ভোগান্তি না হয়, ভোক্তারা যেন ভোগান্তির শিকার না হয়। এই জন্য আমরা জিনিসটাকে খুব কম সময়ের জন্য দিয়েছি। এবং গতকালকে বেশ কিছু টিভিতে আমরা স্ক্রল দেওয়ার ব্যবস্থা করেছিলাম যে আগামীকাল ধর্মঘট, যাদের তেল দরকার তারা তেল নিয়ে যাবেন। আমরা ওই দিন প্রেস কনফারেন্সে এটা বলেছিলাম। তো এখন দেখা গেল যে ওই বিষয় নিয়ে ওনারা আজকে মিটিংয়ে বসলেন। এর মাঝকে কিন্তু 14 দিন সময় পেয়েছেন ওনারা খালি একটাই বলে কল অফ করেন। আমি বললাম যে ভাই কল অফ করবো, যেটার জন্য আমরা কর্মসূচি দিলাম ওইটার ব্যবস্থা করেন না। ওইটার ব্যবস্থা হবে, পরে হবে, এই হবে। আমি কিন্তু এটা তো আমরা দীর্ঘ কয়েক বছর দেখতেছি, কল অফ করা যাবে না। পরে যাই হোক, সেক্রেটারি সাহেব এবং চেয়ারম্যান সাহেব দেশের বাইরে ছিলেন, ওনারা গতকালকে আসছেন। এটা আসার পরেই আজকে আমরা বসার পরে আলোচনা হলো। বিষয়টা হয়েছে এরকম, উনি বললেন যে ওই রোডস অ্যান্ড হাইওয়েজ, ফায়ার, পরিবেশ, এগুলো তো অন্য অন্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততা আছে, ওগুলো তো আমি করতে পারবো না, এটার জন্য আন্তঃমন্ত্রণালয় বৈঠক প্রয়োজন। তাই আমি বললাম এই কথাটা তো স্যার 5 বছর আগের, এই দাবিগুলো তো এখনকার না, আমরা তো অনেক আগে থেকেই করতেছি। তখন তো এগুলো লাইসেন্স লাগতো না, এখন তখনকাল থেকে তারা এসে আমাদেরকে বিরক্ত করতো। এখন তো এরা লাইসেন্স করার এসআরও দিয়ে দিল। তো একই ওই পুরনো কথা ছাড়া আজকে আবার সামনে একই রিপিট করতেছেন, তো আমরা কী করবো? তো উনি বললেন যে এইবার হবে না। কীভাবে, কী গ্যারান্টি আছে যে এইবার আর ওই কমিটি সুপারিশ করলে বা রিপোর্ট দিলে তাড়াতাড়ি বাস্তবায়ন হবে? উনি তখন একটা কথা বললেন যে আগের সরকার আর এই সরকারের মাঝে বেশ কম আছে, একটা ইমোশনের কথা বলছেন বর্তমান গভর্নমেন্ট হেডকে নিয়ে। তো আমি বললাম যে ওয়েল, আমরাও তো এদেশের মানুষ, কিন্তু আমার যেটা আপনার নিয়ন্ত্রণ আছে সেটা কী করবেন, দ্যাট ইজ কমিশন। তো উনি ওইটা নিয়ে কথা বলে একটা পর্যায়ে যেটা ফাইনাল হয়েছে আমাদের সাথে, সেটা হলো যে আগামী 15 কার্য দিবসের মধ্যে উনি আমাদের এই কমিশনের ব্যাপারে একটা সুপারিশ তৈরি করবেন মন্ত্রণালয়ে। 15 দিনের মধ্যে এটা মন্ত্রণালয়ে পাঠাবেন অনুমোদনের জন্য। অনুমোদন হলে যত শর্ট টাইমের মধ্যে, ওইটার আর টাইম ফ্রেম করা হয়নি যে কয়েকদিনের মধ্যে অনুমোদন করে আনবে। তা আমরা বলছি ঠিক আছে, কিন্তু আপনি কমিটমেন্ট করেন যে এটা খুব তাড়াতাড়ি করবেন। যদি তাড়াতাড়ি না করেন তা আমাদের আবার কমিশনে যেতে হবে। তো এটা আমরা মেনে নিছি, এবং এইটা মেনে নিয়ে আর ওইটার জন্য সময় বললাম, ওনারা সময় দিতে চাইলেন না, আমরা বললাম 2 মাস। তো এর অর্থটা এই দাঁড়ালো, একটা যদিও আমাদের আংশিকে পূর্ণ হয় নাই, একটা প্রসেস হয়েছে। পূর্ণ দাবিটা আমাদের যা 10 দফা, এই দাবিটা আগামী 2 মাসের মধ্যে আমাদের পূরণ করতে হবে। যদি এটা এই 2 মাসের মধ্যে পূরণ না হয়, তাহলে আমরা যে কর্মসূচি স্থগিত করলাম আজকে 12:30টায়, সেটা আবার আমরা অনির্দিষ্টকালের জন্য হয়তো যেতে পারি।